সাডেনলি পাওয়া যায়, বা হ্যাপিনেসি পেশেন্ট আমরা একটা ক্রস চেকিং করতে গিয়েছি, দিয়ে হলো সাডেনলি আমরা HCM ডায়াগনোসড হয়। এবং এটা ডায়াগনোসিস আসলে ক্লিনিক্যাল আমরা অনেক কিছুই বলি, বেসিক্যালি ডায়াগনোসিস বেসড অন একো ছাড়া এটা ডায়াগনোসিস করা সম্ভব হয় না। তো HCM ইম্পর্টেন্ট এই জন্যই, এটার সাথে সাথে কিছু ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আছে আমাদের লং ক্লিনিক্যাল কেসেও, অনেক সময় এটা লং কেসে দেওয়া হয়। আমি নিজে আমার শর্ট কেসে HCM পাইছিলাম, যে আমার পরীক্ষার সময়, ঠিক আছে। তো HCM সম্বন্ধে ধারণা সবারই আছে, তোমার ম্যাচিউর এভরিবডি ক্যান প্রেজেন্ট। আমরা তবুও আমরা কিছু কথা আছে যেগুলো আমরা করে দেই। তোমরা হলো যদি স্লাইডগুলো ফলো করতে পারো তাহলে একটু বেটার, না ফলো করতে পারলে কোনো অসুবিধা নাই। আমি এমনভাবে বলবো যে তোমাদের এটা বোঝার জন্য সুবিধা হয়। তো হ্যাপটিক কার্ডিওমায়োপ্যাথি ইজ এ জেনেটিক ডিসঅর্ডার, ঠিক আছে। এটা হলো একটা অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার, এবং কিন্তু এটা পেনিটেন্স হলো ভ্যারিয়েবল পেনিটেন্স এবং স্পেসিফিক ভ্যারিয়েবল। যখনই অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারের কথা আমরা বলি, তখন আমরা চিন্তা করি যে এটা প্রতি জেনারেশনে দ্যাট উইল বি এ এক্সপ্রেশন অফ দ্য ডিজিজ। কিন্তু এটা যেহেতু ভ্যারিয়েবল, তোমার হলো পেনিট্রেন্স আছে এবং ভ্যারিয়েবল স্পেসিফিক আছে, তাহলে সেই জন্য হলো সকল জেনারেশনে সকলের মধ্যে এই ডিজিজটা নাও থাকতে পারে। হয়তো দাদার আছে, ছেলেদের মধ্যে এটা নাও থাকতে পারে, আবার দেখা গেল হলো নাতিদের মধ্যে এটা আসছে, ঠিক আছে। এবং পেনিটেন্স এবং এক্সেসিভিটি ভ্যারিয়েবলের জন্য এই জিনিসটা ঘটে। আর এটার সিমটম গুলো খুবই ভ্যারিয়েবল, এটাকে ঠিক একটা নর্মাল প্যাটার্নে বাঁধা যায় না যে সিমটম গুলো এরকম প্যাটার্নে আসবে। তবে কিছু কিছু জিনিস আছে যেটা এই ডিজিজটার সিমটম কমপ্লেক্স গুলো খুবই হলো কমপ্লেক্স হয়, এবং ইজ কোয়াইট ডিফারেন্ট। এবং HCM এর মেজর বা মেজর ডায়াগনোসিস আমাদের দেশে হয়তো হয় না এভাবে, যে সেটা হয় সাধারণত পোস্টপার্টাম বা অটোপসির ক্ষেত্রে যে ডায়াগনোসিস হয়, যে হলো সাডেন কার্ডিয়াক ডেথ ইয়াং অ্যাডাল্ট খেলতে, যে ফুটবল খেলতে মারা গেছে, পর অটোপসি করে দেখা গেল যে হি মে বি সাফারিং ফ্রম HCM। এরকম অনেক ক্ষেত্রেই ঘটে। তো HCM এর আসলে কোনো ওইরকম যে বেসিক করা যায় না, যে কি বলবো সেটাকে একটা ডেফিনেশন যদি বলা যায় যে HCM এই জিনিস, তাহলে সেটা ডেফিনেশন বলা খুবই ডিফিকাল্ট। এটা আসলে ইটস এ হেটারোজেনাস ডিসঅর্ডার, যেখানে হলো হলমার্ক হলো তোমার মাইকার্ডিয়াল হাইপারট্রফি, ঠিক আছে। তো এখানে একটা ডেফিনেশনের মতন বলা যায়, আমরা বললে যে the hallmark of disorder is myocardial hypertrophy that is inappropriate, often asymmetrical, and occurs in absence of any obvious inciting hypertrophy stimulus. আমরা hypertrophy stimulus বলতে কি বুঝি? স্টিমুলাস বলতে যদি কারো যদি হাইপারটেনশন থাকে বা কোনো আদার ডিজিজ অর্ডার থাকে, তাহলে হলো মাইকার্ডিয়াল ফাংশন বেশি হয়, সেখানে হার্টের মাসেলার হাইপারট্রফি হয়। কিন্তু এরকম কোনো ইনসাইটিং ফ্যাক্টর ছাড়াই নর্মালি যদি হাইপারট্রফি থাকে, সেক্ষেত্রে আমরা সেই জিনিসগুলোকে HCM বলতে পারি। এবং HCM এর সবচেয়ে বড় ব্যাপার যে হাইপারট্রফিটা যে কোনো জায়গায় তোমার থাকে, সেটা ইট মে বি involve interventricular septum, LV outflow tract, apex, any region of the left ventricle can be affected. এখন আমাদের HCM এর প্রিভ্যালেন্স কেমন? আসলে বেসিক প্রিভ্যালেন্স আমরা জানতে পারি না, তবে বলা হয় 0.05 থেকে 0.2% পপুলেশনে এটা ইনসিডেন্স থাকে। এবং আমি আগেই বলছি যেটা ইনসিডেন্টাল ফাইন্ডিং বা হঠাৎ করে ইনভেস্টিগেশন করতে যে ফাইন্ডিং সকল পেশেন্ট ডায়াগনোসড হবে না, ঠিক আছে। এবং আমাদের দেশে আমরা অনেক HCM পেয়ে থাকি, মোরলেস প্রচুরই HCM পাওয়া যায়। আর morphological evidence that this is found to echocardiography, at least 25% of first degree reliefs এর মধ্যে HCM এর এভিডেন্স পাওয়া যায়। যদি দেখা যায় কারো আছে, তার যদি আমরা পুরো ফ্যামিলিতে একটা echocardiography সার্ভে করি, তাহলে at least 25% এর কিছু কিছু morphological চেঞ্জ পাওয়া যায়। এবং দেখা যাচ্ছে মানুষ ছেলেদের মধ্যে এবং আমেরিকান, আফ্রিকান এবং এশিয়ানদের মধ্যে ককেশিয়ানদের চেয়ে মোর প্রেজেন্ট থাকে। এবং গ্লোবাল যদি দেখা যায়, তাহলে দেখা যায় যে এশিয়া মাইনর বা ইসরায়েল বা আদার মেডিটেরিয়ান রিজনস এবং ওয়েস্টার্ন ইউরোপিয়ান রিজনস এটা হলো মোর প্রিডমিনেন্টলি প্রেজেন্ট থাকে। এখন HCM এর কিন্তু আমার মনে হয় তোমার যদি কোশ্চেন থাকে কোনো কিছুতে, যদিও হলো সবাই যে যারা হলো আসো কানেক্টেড আসো, ইউ ক্যান কাম টু মাই কোশ্চেন আসতে পারো, বা অ্যাটলিস্ট আমাকে হলো ইউ ক্যান রাইট ইট ডাউন, এখানে রাইট করলে আমি দেখতে পাবো। তো জেনেটিক বেসিস বলতে এটা আসলে আমি আগেই বলেছি যে অটোসোমাল ডমিনেন্ট প্যাটার্ন, এবং কার্ডিয়াক যে সার্কোমেয়ার এবং মলিকুলার আমরা কার্ডিয়াক স্ট্রাকচার দিচ্ছি, সেই সার্কোমেয়ারে সেভারাল টাইপস অফ মিউটেশন হয়। এবং
এটা স্পেসিফিক মডিফিকেশনের জন্য there is a several degree of hypertrophy থাকে। আর এটা হলো যে হাইপারট্রফি, যে ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে, এটা ডাইরেক্টলি কোনো প্রগনোস্টিক সিগনিফিকেন্সের সাথে ইনভলভ না, কিন্তু তার জেনেটিক একটা সাবনুমেরিক ইনহেরিটেন্সের জন্য এটা তোমার হলো হাইপারট্রফি হয়ে থাকে। এখানে একটা ছবি আছে, নেক্সট স্লাইড দেখো। প্যাটার্ন কি ধরনের এসএম হতে পারে? আমরা সাধারণত সেপ্টাল অ্যাসিমেট্রিক্যাল সেপ্টাল হাইপারট্রফির কথা বলি। তো এখানে ছবিগুলোর মধ্যে আমি চেষ্টা করেছি যে 4 ধরনের মেইনলি থাকে। সেটা হলো একটা আছে হলো হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথিতে অ্যাসিমেট্রিক্যাল সেপ্টাল হাইপারট্রফি থাকবে। তারপর হলো পুরা হলো অ্যাপারেন্টলি ইনভলভমেন্ট অফ দি পোস্ট সেপ্টাম হতে পারে, তারপর অ্যাপিক্যাল সেপ্টাম হতে পারে মেনলি, এবং সিমেট্রিক্যাল হাইপারট্রফি থাকতে পারে, এবং হলো হাইপারট্রফি অফ দি অ্যাপিক্যাল হাইপারট্রফি থাকতে পারে। মোট 4টা প্যাটার্ন দেখা যেতে পারে। এখন এই যে হাইপারট্রফি থাকে, এই হাইপারট্রফিটা নর্মাল কনসেন্ট্রিক হাইপারট্রফি না হলে হাইপারট্রফি ডিউ টু এইচসিএম, এটা বোঝার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়া গুলো আমরা হলো পরবর্তী পর্যায়ে ইকো যখন কথা বলবো তখন আমি সেই ক্রাইটেরিয়া গুলোর কথা বলবো। যদি এটা অনেক ভিভিড, অনেক বড় জিনিস, তবু আমি চেষ্টা করবো শর্টের মধ্যে তোমাদেরকে বোঝায় দেওয়ার জন্য। আর প্যাথোফিজিওলজি নেক্সট জিনিসটা আছে, যে কোনো একটা ডিজিজ প্রসেস বুঝতে গেলে উই ডু হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্যাথোফিজিওলজি অফ দ্য ডিজিজ। এখন প্যাথোফিজিওলজি অফ ডিজিজের সাধারণত 4টা ইনহেরিটেন্ট ইন্টাররিলেটেড প্রসেসকে আমরা চিন্তা করি, যে এই সিমটম হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথির জন্য যে সিমটম গুলো তৈরি হয়, ক্লিনিক্যাল ডিজিজ তৈরি হয়, তার জন্য পিছনে রয়েছে 4টা প্যাথোফিজিক্যাল ফ্যাক্টরস। সেই ফ্যাক্টরস গুলো কি? এক হলো লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন, diastolic dysfunction, myocardial ischemia and mitral regugitation। এই 4টা প্রসেস মানে আমাদের পুরোপুরি হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি ডিজিজ তৈরি করার জন্য, ডিজিজের যে ফিচার্স গুলো আসে তার জন্য দায়ী। এখন এলভি আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন, এটা কি হয়? এখন লং স্ট্যান্ডিং যদি এলভি আউটফ্লো অবস্ট্রাকশন থাকে, ইজ আ মেজর ডিটারমিনিং ফ্যাক্টর ফর হার্ট ফেলিয়ার সিমটমস এন্ড ডেথ ইন হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। তার মানে লং স্ট্যান্ডিং এলভি আউটফ্লো অবস্ট্রাকশনে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটার জন্যই পেশেন্ট মারা যায় এবং তাদের যে হার্ট ফেলিয়ার যেটা হয় সেটা এটা দায়ী। Outflow obstruction is caused by systolic anterior motion of the mitral valve reflex। তার মানে কি? মাইট্রাল ভালভের অ্যান্টেরিয়র মাইট্রাল লিফলেট, যেটা হলো পোস্টেরিয়র মাইট্রাল লিফলেট, যে লংজিটুডিনাল এবং বড় থাকে, এটা মুভ টুয়ার্ডস দি সেপ্টাম। এখন আমার সেপ্টাম হাইপারট্রফি হয়ে আছে, এই জন্য অলরেডি আমার লেফট আউটফ্লো ট্র্যাক্টটা ন্যারো। এখন যদি আমার হয়, তাহলে আমার হলো ডাইনামিক অবস্ট্রাকশন অফ দি ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট হবে। পরবর্তী স্লাইডে চলে যাবো প্লিজ। এখন এক্সপ্লেনেশন অফ দিস স্যাম্প, আমাদের যে স্যাম্পটা তৈরি হচ্ছে, এটা আমরা সবসময় একটা কনফিউশন। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার স্যাম্পটা বুঝতে বেশ সময় লাগছে, কেন এই স্যাম্পটা হয় সেটা আমাদের জানা প্রয়োজন। এখন কি হয়, ওটা আসলে অ্যান্টেরিয়র মাইট্রাল লিফলেটের মোশনের ব্যাপার আছে, প্লাস এটা ইফেক্ট যেটা আছে সেটার ব্যাপার আছে। সেই দুটো জিনিস আমি এই স্লাইডের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করি। এখন mitral valve is pulled against the septum by contraction of the papillary muscle, which occurs because of the valve's abnormal location in septal hypertrophy। আমি আগেই বলছি যে abnormal location of valve altering the orientation of the papillary muscles। Mitral valve is pushed against the septum because of its abnormal position in the outflow tract। Mitral valve is drawn towards the septum because of the lower pressure of the that occurs in blood that is directed in high velocity through a narrow outflow tract that is venturi affected। তাহলে এই জিনিসটা কি বোঝা গেল? আমি সহজ বাংলায় বলতে চাচ্ছি যে মাইট্রাল ভালভের পজিশনটাই থাকে লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্টের সাথে একদম লাগা। যে আমরা যদি শর্ট এক্সিস লং এক্সিস চিন্তা করি, যে উপরে অ্যার্টিক ভালভ থাকে, তার নিচেই মাইট্রাল ভালভ দেখা যায়, এবং এমএলটা মুভমেন্টটা উপরের দিকে হয়। এখন যখন এলভি সেপ্টামটা মোটা হয়ে যায়, তখন কি হয়, যখন আমার এই কন্ট্রাকশন হয় সিস্টোলে, কন্ট্রাকশন হলে অলরেডি যে ন্যারো এলভি আউটপুট ট্র্যাক্ট আছে ওটা আরো মোর ন্যারোয়ার হয়ে যায়, এবং ন্যারোয়ার হয়ে যাওয়ার ফলে এলভি থেকে যে আউটপুটে যায় সেটা হলো অনেক ফোর্সে যাওয়ার চেষ্টা করে। ফোর্সে যাওয়ার চেষ্টা করলে তখন কি হয়, যখন কোনো একটা আউটপুট ফোর্সে যাবে তখন হলো বেঞ্চের ইফেক্ট তৈরি হবে। যে
অত্যাধিক হাই ভেলোসিটি তৈরি হয়, যে ভেলোসিটির ফলে অ্যান্টার মাইক্রাল ডেভেলপমেন্ট যেটা আছে সেটা ইজ পুট টুয়ার্ডস দ্য আউটফ্লো ট্র্যাক্ট। সেখানে হয় কি মোর অ্যান্ড মোর ন্যারোইং অফ দি এলভি আউটফ্লো ট্র্যাক্ট হয়, যেটার জন্য আউটফ্লো অবস্ট্রাকশন আরো বেশি বেড়ে যায়। সুতরাং যত দিন যাবে পেশেন্ট যারা HCM হচ্ছে তাদের সেপ্টাল হাইপারট্রফি যত বাড়তে থাকবে তত ইভেন্চুয়ালি এলভি আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশনটা বাড়তে থাকবে, এবং যখন এটা সিগনিফিকেন্ট গ্রেডিয়েন্ট তৈরি করবে তখন এটাকে আমরা শুধু HCM বলবো না, তখন সেটা হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি বলবো। তখন এখানে অবস্ট্রাকটিভ কথাটা চলে আসবে যখন আমরা এটা ওপেন থাকলে মনে হয় এখানে সুবিধা হয়। আমি বলছি 4টা স্টেপে আমাদের প্যাথোলজি রোল গুলো আমরা করতে পারি। এগুলো আউটপুট ট্র্যাক্ট অবস্ট্রাকশন, 2 হলো ডায়াস্টলিক। 4টা স্টেপে আমরা আউটপুট HCM এর প্যাথোলজি বর্ণনা করতে পারি। একটা লেফট ভেন্ট্রিকুলার অবস্ট্রাকশন, নেক্সট হলো ডায়াস্টলিক ডিসফাংশন, মাইক্রোডিয়েশন, মাইট্রাল রিগুজিটেশন। লেফট ভেন্ট্রিকুলার অবস্ট্রাকশন বা HCM এর প্যাথোলজি তোমাদের আমি বললাম। এখন হচ্ছে ডায়াস্টলিক ডিসফাংশন। এখন ডায়াস্টলিক ডিসফাংশনের জন্য যে আমাদের পেশেন্ট গুলো থাকে প্রায় 80% পেশেন্টের সিমটম যেগুলো তৈরি হয় সেটা ডায়াস্টলিক ডিসফাংশন গুলোর জন্য হয়। কেন হয়? ডায়াস্টলিক ডিসফাংশন যদি হয় সেক্ষেত্রে হলো ইম্পায়ার্ড রিল্যাক্সেশন হবে হলো এলভি, তাহলে কিন্তু হাই সিস্টোলিক কন্ট্রাকশন লোড থাকবে। মানে যদি আমার ইম্পায়ার্ড রিল্যাক্সেশন হয় তাহলে আমরা এলভি ভলিউম বাড়বে, তাহলে এলভি ভলিউম যদি ফ্রাঙ্কস্টাইন ল আমি চিন্তা করি তাহলে হাই সিস্টোলিক কনসেন্ট্রেশন একটা লোড থাকবে, এবং ভেন্ট্রিকুলার কনস্ট্রাকশন এবং রিল্যাক্সেশন ইউনিফর্ম হবে না। এবং এটার জন্য যে সিম্পটম গুলো ধরা হয় সেটা হলো আমার ডিসনিয়া, ইনক্রিজ ডিসনিয়া তৈরি হয় ডায়াস্টলিক ডিসফাংশনের জন্য। কারণটা কি? ইনক্রিজ স্প্রিং প্রেশার, ইনক্রিজ পালমোনারি ভেনাস প্রেশার, দুটা প্রেশারই বাড়ে, সেই ক্ষেত্রে আমার ডিসনিয়া বেশি হবে পেশেন্টের বেশি। নেক্সট, বুঝতে পারছেন? নেক্সট জিনিসটা হলো মাইকার্ডিয়াল ইসকেমিয়া। এখন মাইকার্ডিয়াল ইসকেমিয়া মেবি ডিউ টু HCM, মেবি ডিউ টু সরি আবার মনে হয় লাইন হয়ে গেছে, তাই না? মেবি ডিউ টু atherosclerotic disease or maybe the post-dilating mechanism, যে মেকানিজমকে আমি আপনাকে বলতে যাচ্ছি, সেই দুটো কারণে মাইক্রোডিয়াল ইসকেমিয়া হয়। তো এখানে যেটা হয় ইন্টারনাল করোনারি আর্টারিজ গুলো যেহেতু আমার এলভি হাইপারট্রফি আছে, এটা হলো স্মল থাকে এবং পার্শিয়ালি অবলিটারেটেড থাকে as a result of hypertrophy। তারপর inadequate number of ক্যাপিলারিজ থাকে, 40 ডিগ্রি অফ এলভি মাস, এই মাস তৈরি হয় এলভি হাইপারট্রফির জন্য, তার চেয়ে হলো ক্যাপিলারিজ তার চেয়ে অনেক কম আমার থাকে আর্টারিজ থাকে। তো অ্যাজ ওয়েল তাহলে দেখা যাচ্ছে আমার হলো 3টা ফ্যাক্টর কাজ করছে, যে স্মল নাম্বার অফ ক্যাপিলারিজ এবং ইনক্রিজ ফিলিং প্রেশার, ইনক্রিজ ফিলিং প্রেশার হতে পারে, এর জন্য চেস্ট পেইন কমপ্লেন করতে পারে পেশেন্ট। নেক্সট আছে মাইট্রাল রিগুজিটেশন। আমরা যদি ইকোকার্ডিওগ্রাফি করে থাকি তাহলে স্যামের সাথে সাধারণত হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথিতে একটা স্মল, কারো বেশিও থাকে কারো কমও থাকে, একটা মারমার পাওয়া যায়। এই মাইট্রাল রিগুজিটেশন ফ্লোটা হলো অ্যাটিপিক্যাল অ্যান্টেরোমোশন অফ দি সেপ্টাল অ্যান্টেরোমাইট্রাল স্পুল টুয়ার্ডস সেটার জন্য ইট ইজ পুলড টুয়ার্ডস দ্য অ্যাবলেশনের সময় মাইট্রাল ভালভ বেসিক্যালি ওপেন ক্লোজ থাকে, যে সময় ক্লোজ আমরা 4টা প্যাথোলজি বুঝতে পারলাম। 3 নাম্বার হলো মাইকার্ডিয়াল ইসকেমিয়া, 4 নাম্বার হলো এমআর। এই 4টা কারণে আমাদের যতগুলো সিমটম আছে HCM এর, সেই সিমটম গুলো তৈরি হয়। এখন নেক্সট আমরা স্লাইডে আসি ক্লিনিক্যাল প্রেজেন্টেশন।
বিগের প্রেজেন্টেশন অলরেডি আমরা বলে গেছি যে মেইন স্টেপ প্রেজেন্টেশন শর্টনেস অফ ব্রেথ প্রেজেন্ট করে যদি প্রেজেন্ট করেই থাকে তাহলে দুইটা প্রেজেন্টেশন মেইনলি হয় যে পেশেন্ট হার্ট ফেলিয়ার বা অন্যান্য প্রবলেম হয়নি তারা হয় তোমার শর্টনেস অফ ব্রেথ নিয়ে প্রেজেন্ট করবে অথবা বলবে আমার বুক ধরপড় করে পালপিটেশন হয় তাহলে এই দুটো হলো মেইন প্রেজেন্টেশন আর বাকি যে প্রেজেন্টেশন গুলো এগুলো হলো প্রোগ্রেসিভলি ডেভেলপ করে তো নাম্বার 1 প্রেজেন্টেশন হলো ডিসনিয়া কি হতে পারে ডিসনিয়া এক্সারশন হতে পারে অবস্ট্রাকশন থাকতে পারে লেটার অন পিএনডি ডেভেলপ করতে পারে আর পালপিটেশন হতে পারে কারণ এখানে এমন কোনো অ্যারিথমিয়া নাই এসএম যেটা হয় না সবগুলো ধরনের অ্যারিথমিয়া থাকতে পারে সিম্পল টাইগাইডিয়া থেকে এভরিথিং ক্যান বি দেয়ার ঠিক আছে সবকিছুই থাকতে পারে আর নেক্সট থাকে পেশেন্ট মে প্রেজেন্ট উইথ কনজেস্টিভ হার্ট ফেলিয়ার ফিচার্স নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে ঠিক আছে এটা হলো এই ইনক্রিজ ফিলিং প্রেশার মানে ডায়াস্টোলিক ডিসফাংশন প্লাস মাইকার্ডিয়াল ইসকেমিয়া দুটো কারণে হার্ট ফেলিয়ার ডেভেলপ করে আর 70 আর অ্যাপিক্যাল ইম্পালসটা কেমন থাকে এখানে আমরা সবসময় টার্ম ইউজ করি ডাবল অ্যাপিক্যাল ইম্পালস এটা কি জন্য হয় ফোর্সফুল এফেক্টিয়াল কন্ট্রাকশন এগেইনস্ট হাইলি নন কম্প্যাক্ট লেফট ভেন্ট্রিকল এই কারণে ডাবল একটা অ্যাপিক স্পিড পাওয়া যায় and sometimes there may be a triple apical impulse residential late systolic pulse that occurs when the heart is almost empty performing in non-asymmetric pulse তাহলে আমরা যেটা আছে বেস যেটা হয় ক্যাপিক পালসটা প্যাপিক হবে প্রমিনেন্ট এর যেগুলো ভিনাস পালস অ্যাপিক্যাল ইম্পালসটা ডাবল অ্যাপিক্যাল ইম্পালস এখন হার্ট সাউন্ড S1 is usually normal, S2 is usually split, but in severe cirrhosis, paradoxically split থাকতে পারে। S3 indicates heart failure, S4 usually present due to hypertrophy. তাহলে আমরা চারটা হার্ট সাউন্ডে এখানে অ্যাপ্রিশিয়েট করতে পারি। তো আমরা যদি যেটা মেনলি চিন্তা করতে হবে যে S1 টা নর্মাল থাকবে, S2 টা স্পিড থাকবে, আর যখন সিভিয়ার লেভেল অবস্ট্রাকশন থাকবে তখন paradoxically split হতে পারে, মেবি। আর মারমার কেমন থাকবে এটা একটা মারমার পাওয়া যাবে সেটা আমরা একটা মিডিয়াম টুইস্ট crescent systolic murmur পাওয়া যেতে পারে along the left lateral sternal border and apex অনেক সময় থাকতে পারে radiate হলো suprasternal notch পর্যন্ত radiate করতে পারে তাহলে মারমারটা হয় crescent মানে হলো একটা মুভমেন্ট বা শ্বাস-প্রশ্বাস করতে পারে কমে এবং হলো একটা মিডিয়াম টুইস্ট থাকবে এবং লেফট ল্যাটারাল স্টার্নাল বর্ডারে থাকবে আর আমাদের কিছু ম্যানুভার করতে হয় এটা অ্যাসেন্ডিং মানে এটা কেমন আছে সেটা দেখার জন্য যে আমরা জানি যে কোনো মারমারি আমরা ডাইনামিক অস্কালটেশনের কারণ করাটাই একটাই কারণ যে মারমারটা আসলে আমরা যেটা চিন্তা করছি সেটা কিনা ঠিক তেমনি ডাইনামিক ম্যানুভার্স করলে আমরা বুঝতে পারবো এটা হ্যাবিটেড কার্ডিওমায়োপ্যাথি মারমার কিনা কারণ এই সিস্টোলিক মারমার লেফট স্টার্নাল বর্ডারে অনেকগুলো কারণে পেতে পারে সেটার মধ্যে আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে হলো মাইক্রোডিভিশন আমরা মারমার চলে আসবে ভেন্ট্রিকুলার সেপ্টাল মারমার চলে আসবে সব দেখা যাচ্ছে আমাদের হয় আমাদের ক্ষেত্রে এস সিস্টেমটাকে বলা হয় এক্ষেত্রে হয়তো ট্রান্সিস্টর মারমার থাকবে কিন্তু তবুও যেটা আছে আমি ডিফারেন্সিয়েশনের জন্য আমাকে ডাইনামিক ম্যানুভার্স করতে হবে ডাইনামিক ম্যানুভার বা ডাইনামিক অস্কালটেশনে দুটো জিনিস আমরা দেখি একটা হলো কতগুলো কাজ করলে আমার মারমারটা বাড়ে কতগুলো কাজ করলে মারমারটা কমে এখন যে ডাইনামিক ম্যানুভার করলে আমার মারমার ইনক্রিজ করবে সেই ইনক্রিজ করার মারমার গুলো কি হালসাবা ম্যানুভার হ্যালো শুনতে পাচ্ছ হ্যালো কে হ্যাঁ কি অবস্থা কে বলছো হ্যালো তোমরা ফলো করছো আমাকে হ্যালো ডাইনামিক ম্যানুভার্স করে পেশেন্টের মারমার কোনটা তো পারবে কোনটা তো পারবে এটা জিনিসটা মনে রাখতে হবে তবু আমরা মারমারটা ক্লাসিফাই করতে পারবো এখন ডাইনামিক অস্কালটেশনে হালসাবা ম্যানুভার এবং স্ট্যান্ডিং যদি পেশেন্টকে শোয়া থেকে বা বসা থেকে দাঁড়াতে বলা হয় তাহলে মারমারের ইন্টেন্সিটি ইনক্রিজ করবে কেন ইনক্রিজ করবে কারণ যখন আমার প্রিলোড কমবে দাঁড়ালে এবং হালসাবা ম্যানুভার করলে প্রিলোড কমে ফ্লো বাড়লে আমার মারমার ইন্টেন্সিটি বাড়বে আর কিছু কিছু কন্ডিশন আছে যেখানে আমরা
প্রিলোড এবং আফটার প্রিলোড বাড়লে কমলে আমার মারমার ইন্টেন্সিটি ডিক্রিজ করবে। কি করলে প্রিলোড কমবে? যদি আমি পেশেন্টকে স্কোয়াটিং করতে বলি এবং হ্যান্ড গ্রিপ আইসোমেট্রিক হ্যান্ড গ্রিপ মানে জোরে হাত চেপে ধরতে বলি, সেক্ষেত্রে মারমার ইন্টেন্সিটি কমবে। এটার কারণ কি? এখানে ইনক্রিজ প্রিলোড হবে, ইনক্রিজ প্রিলোড হবে, হার্ট হ্যাজ টু ওয়ার্ক এগেইনস্ট মোর রেজিস্ট্যান্স, সেখানে মারমার ইন্টেন্সিটিটা কমবে। তাহলে এটা বোঝা গেল ডাইনামিক ম্যানুভার্স এর মেইন যেটা। নেক্সট আমরা যেতে থাকি, এই ছাড়া এটা তো একটা মিড ডায়াস্টলিক মিড সিস্টোলিক মারমার পেলাম, এছাড়াও একটা মাইট্রাল রিগুজিটেশনের মারমার থাকতে পারে। সেই মারমারটা কেন থাকে? সেই মারটা থাকে হলো আমি যেটা বলছিলাম যে স্যামের জন্য একটা মাইট্রাল রিগুজিটেশন থাকে, সেই মাইট্রাল রিগুজিটেশন হলো সিস্টোলিক মারমার দ্য এফেক্টস পাওয়া যেতে পারে। তাহলে আমরা এখানে পাচ্ছি দুইটা মারমার, একটা হলো মিডিয়াম পিচ পিছন রিগ্রেশনের মারমার, যেটা হলো ডাইনামিক কনস্টালেশনের সাথে কমবে পারে। আরেকটা মারমার পাওয়া যাচ্ছে ডিউ টু মাইট্রাল রিগুজিটেশন, যেটা হলো মানে সিগনিফিকেন্ট আউটফ্লো রেজিস্ট্রেশন থাকলে, যেখানে হলো অবস্ট্রাকটিভ ভ্যারিয়েন্ট হয়ে যাবে, সেখানে মারমারটা মোর প্রমিনেন্ট পাওয়া যাবে। আর অনেক ক্ষেত্রে একটা অ্যাওর্টিক রিজিটেশন মারমার পাওয়া যেত, এটা খুব অ্যাপ্রিশিয়েট করা খুব ডিফিকাল্ট এবং রেয়ারলি ডপলার কার্ডিওগ্রাফিতে পাওয়া যায়, সাধারণত পাওয়া যায় না। তো মেইনলি আমাদের মনে রাখতে হবে যে দুটো মারমার আমরা পাবো, একটা হলো তোমার মিডিয়াম পিচ সিস্টোলিক মারমার, আর একটা মাইট্রাল রিজিটেশনের জন্য মারমার পেতে পারে, সেটা হলো হলোসিস্টোলিক মারমার। ঠিক আছে, এখন ক্লিনিক্যাল ফিচার সেটা হলো আমার ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন। আমি বলছি যে এই হেপাটাইটিস কার্ডিওমায়োপ্যাথি অলওয়েজ ডায়াগনোসিস হয় দুটো হলো ইনভেস্টিগেশনের কারণে, সেটা মেইন স্টেপ ইনভেস্টিগেশন ইকোকার্ডিওগ্রাফি। তো আমরা ডায়াগনস্টিক ইনভেস্টিগেশনে কতগুলো টুলস আমরা ইউজ করি সাধারণত এই HCM ডায়াগনোসিস করার জন্য, সেগুলোর মধ্যে আছে ইসিজি, একোকার্ডিওগ্রাম, কার্ডিয়াক ক্যাথেটেরাইজেশন এবং কার্ডিয়াক এমআরআই। এগুলো সবগুলো আমরা ইউজ করি না, তো অ্যাটলিস্ট ইসিজি এবং আমরা নর্মালি ডে টু ডে কাজের জন্য ইউজ করে থাকি। এখন ইসিজিতে কি কি ফিচার্স পাওয়া যেতে পারে? যেহেতু এটা আমার এলভি হাইপারট্রফি থাকে, তো এলভিএইচ এর ফিচার্স থাকবে স্পেসিফিক, এসসিটি ওয়েব অ্যাবনর্মালিটিস পাওয়া যেতে পারে, এবং লেফট রাইট অ্যাক্সিস ডেভিয়েশন থাকতে পারে, লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্টের ফিচার্স থাকতে পারে, এবং কোনো কোনো কন্ডাকশন অ্যানোমালিস থাকতে পারে, যেমন হলো সেভারাল পিএসসি থাকতে পারে, পিভিসি থাকতে পারে, কোনো কোনো ক্ষেত্রে ফার্জিকের ব্লকও থাকে, এবং অ্যারিথমিয়ার ফিচার্সগুলো থাকে, এবং অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আর প্রি এক্সাইটেশনের ফিচার্স মানে ডাব্লিউ ফিচার্সও অনেক সময় থাকে। আর প্রমিনেন্ট পিরিয়ড থাকতে পারে পিকোডিয়াল লিডস অনেক সময়। আর হলটার মনিটরিং বললে যেটা বলছি অ্যাট্রিয়াল প্যাক্স থাকতে পারে, ভেন্ট্রিকুলার প্যাক্স থাকতে পারে, সাইনাস পজ থাকতে পারে, এবং ওয়ান্ডারিং প্লেসমেকারের ফিচার্স গায়ে আইডিয়া থাকতে পারে। তো এখানে একটা ফিচার্স অফ ইসিজি দেওয়া আছে, ছবি দেওয়া আছে, সেই ছবি কিন্তু দেখবা যে তুমি হলো যেটা এলবিএইচ এর ফিচার আছে, যে টি ইনভার্সন আছে, 1 আছে, এবং পিআর ইন্টারভাল খুব বড়, এছাড়াও 24-এর বেশি আছে, ফার্স্ট ফিচার্স আছে, এরকম ইসি থাকে। তো ইসি দেখে সবসময় ফিচার্স দেখেই বলা যাবে না এটা হলো কিছু HCM। HCM যদি আমাকে এগুলো রিপোর্ট করতে বলা হয়, তাহলে সেক্ষেত্রে আমি রিপোর্ট করে এলবিএইচ ফার্স্ট ডিগ্রি রিভিউ, সেটা পরে আমার ইকোতে যে কনফার্মেশন হবে whether it is due to HCM or any other cause। ঠিক আছে, নেক্সট আসে ইকোকার্ডিওগ্রাম। ইকোকার্ডিওগ্রাম হলো HCM এর একটা মোস্ট ইম্পর্টেন্ট টুল। ইকোকার্ডিওগ্রাফের কতগুলো জিনিস আছে, আমি এখানে জাস্ট হেডলাইন গুলো লিখে নিয়ে আসছি, আর বাকিটা আমি মুখে বলার চেষ্টা করবো। আসলে এটা হলো টেবিলের পাশে বা ইকো টেবিলের পাশে না রাখলে সবার বোঝাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো ইকোতে আমাদের এইখানে HCM ইকোতে আমাদের সবগুলো উইন্ডোই মোটামুটি চেক করতে হয়। তো মেইনস্টে হলো ফার্স্ট টাইম লং সিস্ট শুরু করতে হবে, শর্ট এক্সিস দেখতে হবে, অ্যাপিক্যাল লঞ্চে অ্যাপিক্যাল 4 চেম্বার, 2 চেম্বার, এবং কালার ডপলার মেজারমেন্টস গুলো সবগুলো আমাকে দেখতে হবে। তো অ্যাপিক্যাল 2 চেম্বার মানে 2D ইকোতে HCM এর ফিচার্স গুলি আমরা ডায়াগনোস করে দেয়, আমাদের খুব ভালোভাবে এলপি ক্যাবিনেট দেখতে হবে। তো এলপি দেখলে আমরা দেখবো যে হলো আমি বলে আসছি যে প্যাটার্ন অফ HCM 4 ধরনের হয়। 4 ধরনের হয় মধ্যে একটা আছে অ্যাসেন্ট্রিক সেপ্টাল হাইপারট্রফি থাকতে পারে, অ্যাপিক্যাল হাইপারট্রফি থাকতে পারে, কনসেন্ট্রিক হাইপারট্রফি থাকতে পারে, শুধু লেফট অ্যাপিক্যাল ফ্রিওয়ালা হাইপারট্রফি থাকতে পারে, সবগুলোই থাকতে পারে। ঠিক আছে, তো হাইপারট্রফি সাধারণত অ্যাক্রাইনলি আমাদের নর্মাল ভিউতেই চলে আসে। আমরা হাইপারট্রফি কখন বলি? সাধারণত আমরা বলি নর্মাল একটা
যে ওয়াল আছে সেলের চেয়ে যদি 1.4 টাইমস মোর হয়, তো অনেক ক্ষেত্রে 1.5 টাইমস আমরা ধরে থাকি মোর থাকলে আমরা হাইপারট্রফি বলি, মানে অ্যাসিমেট্রিক্যাল হাইপারট্রফি বলি। এখন অনেক ক্ষেত্রে অনেক বইয়ে 1.3ও লেখা আছে, তো আমরা সাধারণত অ্যাভারেজ 1.4 টু 1.5 5 গুণ বেশি থিকনেস থাকবে, সেটাকে আমি অ্যাসিমেট্রিক্যাল হাইপারট্রফি বলি। এটা হচ্ছে বলার অর্থ এরকম, যদি পোস্টেরিয়র ওয়াল 10 mm হয়, আমি সেপ্টাম চিন্তা করবো অ্যারাউন্ড 115 এর বেশি। আর এই যদি 15 এর বেশি সকল ওয়ালই হয়, তখন এই ক্ষেত্রে আমরা কনসেপ্টিক না বলে অনেক ক্ষেত্রে যদি হাইপারটেনশন বা ইনসিস্টেন্ট ফ্যাক্টর বা আগে কোনো কিছু না থাকে, অন্য কোনো কজ ফর হাইপারটেনশন না পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা এটাকে এইচসিএম বলে প্রিপেয়ার করবো। আর অ্যাপিক্যাল সেপ্টামেটিতে অন্যান্য ওয়ালের চেয়ে এক্সট্রা থিকনেস বেশি থাকে, অনেক ক্ষেত্রে ল্যাটার ওয়ালও বা পোস্টার ওয়ালও দেখা যেতে পারে যে হলো থিকেন। সেক্ষেত্রেও আমরা এই একই ক্রাইটেরিয়া ইউজ করবো, যে মোর দেন 1.4 to 1.5 টাইম গ্রেটার দেন দ্য আদার ওয়ালস। সেখানে আদার ওয়ালস যদি থিকনেস বেশি থাকে, তাহলে অ্যাসিমেট্রিক্যাল সেপ্টাম হাইপারট্রফি বা হাইপারট্রফি এলভি ওয়াল আমরা এখানে টুবিতে আরো যেটা জিনিস দেখা যাচ্ছে, অ্যান্টেরো মুভমেন্ট অফ দি সেপ্টাল অ্যান্টেরোসেপ্টাল মাইট্রাল মুভমেন্ট মেনশনলি দেখতে পাবো, স্যাম দেখা যাবে। ঠিক আছে, স্যাম অনেক সময় টুডি হতে যে নর্মাল রানিং হতে বোঝা নাও যেতে পারে, সেই ক্ষেত্রে আমি কি করবো, তখন আমাকে এম মোড ইন্টিগ্রেশন করতে হবে। এম মোড ইন্টিগ্রেশন করলে কি দেখা যাবে, সেটা ছবিটা আমি আগে দেখে আসতেছি। এখানে দেখো, একটা হলো নর্মাল টুডি, পরের সাইডে যাও, ফ্লোর সাইডে গেলে দেখতে পাবে নর্মাল টুডি আছে। এখানে দেখো পোস্টেরিয়র হচ্ছে সেপ্টাম অনেক থিকেন বেশি, এটা হলো মোর দেন 1.5 থিকেন, 2 টাইমস বেশি থিকেন হবে। এটা হলো আমরা দেখি ধারণা করে মোস্ট অফ হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি আছে। আর তারপরের ছবিতে দেখো, ওখানে আমরা স্যাম দেখাচ্ছি। স্যামের ব্যাপারটা হচ্ছে যে এটা অনেকেই বুঝতে ভুল করে, স্যামটা কিন্তু আমার যখন আমরা টুডি এমোড অ্যান্টেরোমাইট্রাল লিকুইডের টিপসে যাই, তখন ইএ এগুলো আসে, মুভমেন্ট গুলো আসে অ্যান্টেরোমাইট্রাল লিকুইড সিস্টেমের শুরুতে, ডাস্টের শুরুতে এবং ডাস্টের শেষে। এখন দেখো মাঝখানের পোর্শনটা কিন্তু হলো সিস্টল, যেখানে হলো ভালভটা দুই সেপারেট দেখা যাচ্ছে। সিস্টেমে দেখো অ্যান্টেরোমাইট্রাল লিকুইডের উপরের অংশটুকু এমোডের উপরের অংশটুকু নর্মালি ই এর পরে একটা ডিপ থাকে, তারপরে এ উঠে। কিন্তু এখানে ই এর পরে যে ডিপটা আছে, সেই ডিপটা এরকম নেই, ডিপের জায়গায় এটা স্ট্রেটিং হয়ে গেছে। স্ট্রেটিং হয়ে গেছে কারণ অ্যান্টেরোমাইট্রাল লিফলেট যেটা আছে, সেটা সিস্টেমের সময় ইটস ওপেনিং আপ, সাডেনলি ওপেনিং আপ করে টুয়ার্ডস দি এলভিওটি দিকে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে তোমার এই অ্যান্টেরোমাইট্রাল লিফলেটের মুভমেন্ট আপওয়ার্ডস, এই যে স্ট্রেটনিং হয়ে গেছে ইয়ের রেশিও, ইয়ের যে মুভমেন্টটা, ইয়ের স্লপটা, এই স্ট্রেটনিং অফ ইয়ের স্লপটাই সেপ্টাল মোশন অফ দি অ্যান্টেরোসেপ্টাল মোশন অফ দি অ্যান্টেরোমাইট্রাল লিফলেট। বুঝতে পারা গেছে এটা? হ্যালো, এভরিবডি শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছি। পালস অফ ডপলার আছে, এখানে পালস অফ ডপলার ইউজ করি আমরা শুনতে। আর অ্যাপারেন্টলি যেহেতু এলভো হাইপারট্রফি থাকবে, ভেন্ট্রিকুলার চেম্বার উইল বি স্মলার। আর সেপ্টাল হাইপারট্রফি যেটা বলছিলাম, যে আমি আগেই বলছি যে এটা রেশিওটা থাকে 1:4/1। 1 যদি আমি নর্মাল ধরি, এটা লার্জ সেটা 1:4। অ্যাবসলিউট সেপ্টাল থিকনেস আমরা 50 মিলিমিটারের বড় চিন্তা করবো সবসময়। 50 মিলিমিটারের বড় যদি কোথাও হয়, তখন এই সেম বলে আমরা এটাকে ডিসিশন নিব। আর যদি করি, কালারটা ইন্টিগ্রেশন করলে সাধারণত হলো আমরা স্যামের জন্য একটা মাইক্রো রিগুজিটেশন পেতে পারি। মাইক্রো আর একটা মাইক্রো রিগুজিটেশন পাওয়া যাবে। এবং আমি এলভির আউটফ্লো ট্র্যাক্টে কন্টিনিউয়াস ডপলার রাখি। কন্টিনিউয়াস ডপলার থাকলে সেখানে তোমার একটা মিড ক্যাভিটি গ্রেডিয়েন্ট পাওয়া যাবে। মিড ক্যাভিটি গ্রেডিয়েন্ট সম্বন্ধে কারো ধারণা আছে কিনা আমাকে একটু কেউ যদি জানো কিনা? মিড ক্যাভিটির গ্রেডিয়েন্ট সম্বন্ধে কারো ধারণা আছে? মিড ক্যাভিটির গ্রেডিয়েন্ট হলো সাধারণত আমরা অ্যারোটিক ভালভে যদি অ্যারোটিক রিগুজিটেশন থাকে, সরি অ্যারোটিক স্টেনোসিস থাকে, ওখানে আমরা একটা গ্রেডিয়েন্ট পাই, যেটা হাই গ্রেডিয়েন্ট থাকে। তো সেটাকে আমরা অ্যারোটিক স্টেনোসিস ডায়াগনোসিস করি, যে হলো অ্যারোটিক ভালভে সেটা আমরা জানি যে 20-40 এটার উপর নিচে গ্রেডিয়েন্ট থাকলে আমরা সিভিয়ার অ্যারোটিক স্টেনোসিস বলে চলে থাকবে। কিন্তু নর্মালি এই
HCM নাই, না থাকা সত্ত্বেও তোমার ভালভে না থেকে উপরের দিকে এলবি ক্যাভিটির দিকে যে এলবি ফ্লো আছে সেই ফ্লোর মাঝখানে গ্রেডিয়েন্টটা পাওয়া যায় এবং গ্রেডিয়েন্টটা অনেক হাই হয়। যত হাই থাকে তত এটা অবস্ট্রাকশনের ফিচার্সটা প্রমাণ করে যে অবস্ট্রাকশন বেশি হলে গ্রেডিয়েন্টটা বেশি হবে এবং হাই গ্রেডিয়েন্ট পেলে আমরা তখন অবস্ট্রাকটিভ টাইপ অফ HCM বুঝা গেছে এটা? জি স্যার, সেক্ষেত্রে কি স্যার একটু জিজ্ঞেস করে নিই স্যার, যে অ্যাপেক্স থেকে আস্তে 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 ট্র্যাক করে স্যার এলভিওতে যেতে হবে? এটা সবসময় নিয়ম হলো অ্যাপেক্স থেকে না, আমরা অ্যাপিক ভালভ থেকে শুরু করব। আমরা তো হলো প্যারাস্টার্নাল অ্যাপিকাল ফোর্থ চেম্বার ভিউতে আছি। অ্যাপিকাল ফোর্থ চেম্বার ভিউ থেকে আমার এলভিওটি ফ্লো যেটা যাচ্ছে সেই ফ্লো ফলো করে আমাকে উপরে অ্যাপিক্স যেতে হবে। অ্যাপিক্স যেতে গেলে অ্যাপিক ভালভ থেকে যদি মিড ক্যাভিটির কাছে যাবো তাহলে হঠাৎ করে গ্রেডিয়েন্টটা বেড়ে গেছে, হয়তো অ্যাপিক ভালভ গ্রেডিয়েন্ট ছিল 20-22 এরকম, কিন্তু ওখানে যারা 70-80 হয়ে গেল, তখন এটাকে মিড ক্যাভিটির গ্রেডিয়েন্ট বলছি। ঠিক আছে, এবং মিড ক্যাভিটির গ্রেডিয়েন্ট বেশি হওয়াটা একটা ফিচার অফ HCM। ঠিক আছে, তো ঠিক আছে, বুঝা গেছে? তাহলে আমার কিন্তু খুব বেশি জিনিস দরকার নাই আমার HCM ডায়াগনোসিস করতে পারে। HCM এর পাশে মানে প্যাটার্ন গুলো মনে রাখতে হবে যে প্যাটার্ন হলো 4টা প্যাটার্ন আছে, সেটা হলো অ্যাসিমেট্রিক্যাল সেপ্টাম হতে পারে, অ্যাপেক্স হতে পারে, পিওল হতে পারে, কনসেন্ট্রিক মানে টোটাল দেখতে হবে। ক্রাইটেরিয়া কি? অ্যাবসলিউট থিকনেস মোর দ্যান 50 মিলিমিটার হতে হবে, মানে ভালো বলের চেয়ে 10 হয় 1 to 4 টাইম বেশি হতে হবে। প্লাস এটা হলো মাইক্রো রিগুজিটেশন থাকবে, ভালো করতে স্যাম থাকবে এবং সেটা 2D মোডেও আমরা পাবো এবং যখন আমরা এম মোড করবো এম মোডেও আমরা স্যামের ফিচার্স দেখতে পাবো। প্লাস মিড ক্যাভিটি গ্রেডিয়েন্ট থাকে যে এটা HCM। ঠিক আছে, এতে শর্টে বলা সম্ভব না, এটা হলো মোস্ট শর্টেস্ট উপায় হলো HCM এর ইকো। এটা তোমরা মোরলেস আমাদের 100টা পেশেন্ট নিচে আউটরেজ করলে একটা দুটো আমরা পাই HCM এর ফিচার্স। ঠিক আছে, নেক্সট তাহলে মেইন স্টেপ আমাদের ডায়াগনোসিস কিন্তু দুটাই, একটা হলো ইসিজি আর একটা হলো একো, আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা সাধারণত খুব একটা প্র্যাকটিস করি না। স্পেশালি আমি যেটার কথা বলছি কার্ডিয়াক এমআরআই ইন HCM, এটা হলো কার্ডিয়াক এমআরআই খুবই একটা ইম্পর্টেন্ট এক্সামিনেশন। এটা আমাদের এখনো আমাদের বাংলাদেশে নাই, আমরা এখন বাংলাদেশে থাকি করতে পারিনি, হয়তো কিছুদিনের মধ্যে আমাদের NICVD শুরু হবে। এটা ইউজফুল তখন যখন ইকোকার্ডিওগ্রাফি কোশ্চেন, স্পেশালি তোমার অ্যাপিক্যাল হাইপারট্রফি অনেক সময় আমাদের চোখে এড়িয়ে কারণ অ্যাপেক্সটা এমন জায়গায় থাকে, ফোর চেম্বার ভিতরে গেলে অ্যাপেক্স ওয়ার্কের দেখা যায়, টু চেম্বার বা এর সাথে অ্যাপ্রিসিয়েট করাই ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে এটা খুবই হেল্পফুল। এটা সিমিলারলি প্লেনের অবস্ট্রাকশন পিরিয়ড সাথে ম্যাপিং করলে অ্যাসেসমেন্ট কমপ্লিট করা যায়। Can খুব clearly এমআরআইতে abnormal pattern of strain এবং dysfunction এগুলো কার্ডিয়াক এমআরআইতে খুব স্পষ্টভাবে বোঝা সম্ভব। নেক্সট কার্ডিয়াক ক্যাথেটেরাইজেশন। কার্ডিয়াক ক্যাথেটেরাইজেশন যেটা আছে আসলে আমাদের কার্ডিয়াক ক্যাথেটেরাইজেশন ঠিক ওই কি বলবো ইনভেস্টিগেশন পারপাসে করা হয় না, আমাদের যে কার্ডিয়াক ক্যাথেটেরাইজেশন করা হয় সেই সব পেশেন্টদের যে পেশেন্টগুলো হয় সার্জারি যাচ্ছে বা ট্রিটমেন্ট পারপাসে করা হয়। ট্রিটমেন্ট পারপাসে কার্ডিয়াক ক্যাথেটেরাইজেশন বলতে আমরা যে কোনো পেশেন্টকে আমরা HCM ট্রিট করতে যাই তাহলে আমরা করোনারি দেখে নিই। ঠিক আছে, এই একটা কার্ডিয়াক ক্যাথেটেরাইজেশন করা হয়। তারপর কিছু কিছু ট্রিটমেন্ট আছে সেপ্টাল অ্যালকোহল অবজারভেশন, এগুলো করার জন্য আমরা কার্ডিয়াক ক্যাথেটেরাইজেশন করি। তো একটা জিনিস মনে রাখা উচিত যে আমাদের অনেক সময় প্রেশার টেস্টিং দেয় আমাদের পরীক্ষার সময়, পরীক্ষা হলে প্রেশার টেস্টিং দিলে HCM এ প্রেশার টেস্টিং দিতে পারে। আমি স্পাইক এন্ড ডোম যে প্যাটার্নটা আছে প্রেশার টেস্টিং এ সেটা আমি এখানে ছবি দিতে পারিনি। এই ছবিটা ঢাকা মেডিকেল কলেজে আছে, ওরা যখন পরীক্ষা ঢাকা মেডিকেল কলেজে হয় অনেক সময় HCM এর টেস্টটা দিয়ে দেয়, সুতরাং এইটা তোমরা একটু দেখে নিন। স্পাইক এন্ড ডোম প্যাটার্ন হয়, একটা যে প্রেশার টেস্টিং হয় কার্ডিয়াক ক্যাথেটেরাইজেশন হয় এই স্পাইক এন্ড ডোম। ঠিক আছে,
এখন তো অ্যাজ এ হোল এসএম একটা ডিজিজ যে থাকে, সেই ডিজিজের একটা প্রোগ্রেশন থাকে, সেই ডিজিজটা কেমন করে টার্মিনেট হবে, ডাইরেক্টর কেমন যাবে, সাইকেলটা কেমন, সেটা একটা মোটামুটি আমি একটা চার্ট দিয়েছি তোমাকে। এটা একটা স্টেবল এবং বিনাইন কোর্স থাকতে হবে, পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক, পেশেন্ট আসবেই না, পেশেন্ট জানেও না, হঠাৎ করে সাডেন ইনজেকশন হতে পারে। তারপরে হতে পারে সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে, পেশেন্ট মে প্রেজেন্ট উইথ পালপিটেশন উইথ এয়ার, আর সিম্পল প্রোগ্রেশন হতে পারে, সিম্পল প্রোগ্রেশন হার্ট ফেলার নিয়ে আসতে পারে, এবং এন্ড স্টেজ ফেলার নিয়ে পেশেন্ট আমাদের কাছে অ্যাটেন্ড করতে পারে। আর এসএম একটা ন্যাচারাল হিস্ট্রি আছে, ন্যাচারাল হিস্ট্রি যেগুলো দেখি যে হার্ট ফেলার হতে পারে পেশেন্ট, দেখুন 10-15% পেশেন্ট, তার আগে তার অন্যান্য কতজন পেশেন্ট খারাপ হয়ে যায়, অনলি মাত্র 3% স্টেজ সিস্টেমিক ডিসফাংশন নিয়ে আসবে, সিভিয়ার সিস্টেমিক ডিসফাংশন নিয়ে আমাদের আসতে পারে হার্ট ফেলার। এন্ডোকার্ডিটিস হতে পারে, এবং ইউজুয়ালি যেহেতু এমআর থাকে মাইট্রাল ভালভ এফেক্টেড হয়, এবং হলো এটার জন্য প্রোফাইলাক্সিস দরকার আছে। অ্যাকচুয়াল ফিব্রিলেশন থাকতে পারে, 30% পেশেন্ট অ্যাকচুয়াল ফিব্রিলেশন থাকতে পারে, এবং পেশেন্ট নিডস ট্রিটমেন্ট ফর দিস। আর অটোনমিক ডিসফাংশন থাকতে পারে অনেক কিছু, সেটার জন্য পেশেন্ট কোকোগনোসিসের একটা ফিচার্স অটোনমিক ডিসফাংশন থাকে। ট্রিটমেন্ট অফ এসএম, এসএম এর কিছু আসলে মেডিকেল থেরাপি, ডিভাইস থেরাপি, সার্জিক্যাল সেপ্টাল মায়োক্টমি, অ্যালকোহল সেপ্টাল অ্যাবলেশন। ঠিক আছে, আচ্ছা আমরা কিন্তু রানিং আউট অফ টাইম, 15 মিনিটের মধ্যে চেষ্টা করবো 15 মিনিটের মধ্যে শেষ করে দিতে। তো এই মেডিকেল থেরাপি ছাড়াও আমাদের কিছু কিছু অ্যাডভাইস দিতে হবে, যে পেশেন্ট গুলো আসবে এসএম পেশেন্টকে, তাদেরকে কাইন্ডনেস এক্সারসাইজ করা, ভিগোরাস এক্সারসাইজ করা, খুবই ইমোশনাল লাইব্রেরি করা, এগুলো করতে দেওয়া যাবে না। তাদের রেস্ট নিতে বলতে হবে, প্রপার রেস্ট, এবং আনডিউ এক্সারসাইজ করা যাবে না। এগুলো করলে সাডেন কার্ডিয়াক ডেথের চান্স বেড়ে যায়, এটা একটা জেনারেল অ্যাডভাইস দিতে হবে। আর মেডিকেল থেরাপি যেটা আছে, এটা মেইনস্টে অফ ট্রিটমেন্ট বিটা ব্লকার্স। বিটা ব্লকার ইজ দ্য চয়েস অফ ড্রাগ, অন্য কিছুই না। আমি এখানে অনেক ড্রাগের কথা লিখছি, কিন্তু ওন অ্যান্ড অনলি ড্রাগ which prevents sudden cardiac death, এটা হলো বিটা ব্লকার। সুতরাং অন্য কিছু কন্টামিনেশন না থাকলে পেশেন্টকে বিটা ব্লকার দিতে হবে। আমাদের কিন্তু চয়েস অফ ড্রাগ মেনলি প্রোপান। প্রোপান আমরা অনেক হাই ডোজও দিই, অনেক ক্ষেত্রে 200 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া হয়। তো ইনিশিয়ালি 30-40 মিলিগ্রাম হয়। যাদের কন্ট্রাইন্ডিকেশন আছে তাদের ক্ষেত্রে আমরা ভেরাপেমিল ইউজ করতে পারি। আর অনেক সময় ডাইসপারামাইড, এটা একটা অ্যান্টি ড্রাগ, এটা ইউজ করা হয় উইথ বিটা ব্লকার। ঠিক আছে, এটা ইউজ করা হয় অনেক সময়। তো এটা যে সবসময় ইউজ করতে হয় এমন কোনো কথা নেই। মেইন স্টপ ট্রিটমেন্ট হচ্ছে বিটা ব্লকারস আর অ্যাডভাইস। আর কোনো পেশেন্টের শ্বাসকষ্ট তাদের থাকে বা শর্টনেস অফ ব্রেথের কথা বলে, তাকে আমরা লো ডোজে একটা ডায়াবেটিস দিতে পারি। সাথে কম্বিনেশন ডায়াবেটিস আমরা ইউজ করি, যেগুলো আমরা পাওয়া যায় নর্মালি খুবই একটা স্মল ডোজে কম্বিনেশন ডায়াবেটিস আমরা দিয়ে রাখি। তো মেইন স্টেপ ট্রিটমেন্ট অফ বিটা ব্লকারস যদি কন্ট্রাইন্ডিকেটেড হয়, সেক্ষেত্রে আমরা ভ্যারামিল ইউজ করতে পারি। অনেক ক্ষেত্রে ডাইসপারমাইড ইউজ থাকে, যাদের হলো মানে সিভিয়ার ফর্ম অফ চাইল্ডিয়া, তাদেরকে ডাইসপারমাইড ইউজ করা। কিন্তু বিটা ব্লকার ইজ দ্য চয়েস অফ ড্রাগ। আর ডিভাইস থেরাপি, ডিভাইস থেরাপির মধ্যে এখানে অনেক জিনিস আছে, বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলা আছে, যে ডুয়াল চেম্বার পেসমেকার তার সাডেন কার্ডিয়াক ডেথ প্রিভেন্ট করার জন্য। এখন ডুয়াল চেম্বার পেসমেকার কেন ব্যবহার করবো, তাহলে দেখা যায় আরভি অ্যাপেক্স যেটা আছে, সেটা হলো পেসমেকার আরভি ইউজ করলে আউটফ্লো যে গ্রেডিয়েন্ট আছে সেটা কমে। ঠিক আছে, সেখানে হলো দেখা যায় ইমপ্রুভমেন্ট অফ দি সাবজেক্টিভ যে ইমপ্রুভমেন্ট আছে, শ্বাসকষ্ট কমা, বুক ধড়ফড় কমা, এগুলো কমে আসে। এটা খুব বেশি মানে যে হেল্পফুল সেটা জানা যায়নি। তো এক্সারসাইজ ক্যাপাসিটি ইমপ্রুভ করে পেশেন্টের অনেক ক্ষেত্রে। আর তবে এর যেমন হচ্ছে আইসিডি ইজ বেটার, আইসিডি সাডেন কার্ডিয়াক ডেথ প্রিভেন্ট করবে। কাদের লাগাবো, এটাও একটা প্রশ্ন। আমি একটা 20-22-25-30 ছেলের পাইলেই আমি আইসিডি লাগাই দিব বা ডুয়াল চেম্বার পেসমেকার লাগাই দিব, তা তো না। এটা আমার দেখতে হবে পেশেন্টের হলো হার্ট ফেলার আছে কিনা, তার সাডেন কার্ডিয়াক ডেথের সম্ভাবনা কিরকম, তার ফ্যামিলি হিস্ট্রি আছে, সবকিছু দেখে নিয়ে তার এটা লাগানো যেতে পারে। তো এখানে চয়েস হলো একটা ডুয়াল চেম্বার পেসমেকার এবং আইসিডি। আইসিডি ইজ বেটার, আমি বলছি যেটা সাডেন কার্ডিয়াক ডেথ প্রিভেন্ট করতে পারে, কারণ এই পেশেন্টগুলো মারা যায় হলো সাডেন কার্ডিয়াক ডেথের কারণে। তারপর নেক্সট যেটা আছে, এটা একটা স্পেসিফিক ট্রিটমেন্ট, সেপ্টাল মাইক্টমি। সেপ্টাল মাইক্টমি এটা কিন্তু পরীক্ষা হলে মাইক্টমি জায়গায় অনেক স্টুডেন্টই মাইমেক্টমি বলে। ঠিক আছে, মাইমেক্টমি কিন্তু ব্রেস্ট কাটা, আর মায়োক্টমি হলো কার্ডিয়াক মাসেলের ইনসিশন কাটা। এই অপারেশনটা একটা ওপেন হার্ট সার্জারি, সেই জন্য এই অপারেশন করার আগে আমরা সাধারণত এনজিওগ্রাম করে নিই। যদি তার অন্য করোনারি ইন্টারভেনশন দরকার হয়, যাতে একসাথে করা যায়, বা ভালো ইন্টারভেনশন দরকার একসাথে করে যাওয়া যায়। এখানে কিছু করা হয় না, সেপ্টামটা থাকে, সেই সেপ্টামটা কেটে ফেলা। ঠিক আছে, সেপ্টাল মায়োক্টমি করে দাও।
এই অপারেশনে, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় পেশেন্ট করে। আর নেক্সট যে জিনিসটা আসে সেটা অ্যালকোহল সেপ্টাল অ্যাবলেশন। অ্যালকোহল সেপ্টাল অ্যাবলেশন এটা হলো খুবই একটা মানে ইন্টারভেনশন মেথডে সাধারণত যেটা করা হয়, আমার হলো লেফট অ্যান্টিসেপ্টিক আর্টারি যে ফার্স্ট সেপ্টাল ব্রাঞ্চটা আছে, সেটা সবচেয়ে বড় ব্রাঞ্চ হয়, সেই ব্রাঞ্চটা তোমার সেপ্টাল অ্যালকোহল দিয়ে অ্যাবলেশন বা বন্ধ করে দাও। অ্যাবলেশন দিয়ে বন্ধ করে দিলে কি হবে, ওখানে একটা ইসকেমিক জোন তৈরি হবে। ইসকেমিক যখন ইনফ্রাকশন হবে তখন সেই অংশটা মাসেল মরে যাবে। মরে যাবে মাসেল ভলিউম, মাইক্রোটার মাসেল ভলিউম কমে যাবে। কমে গেলে সেটা কনস্ট্রাকশন কমাবে। তার মানে কি, এটা একটা এমআই ঘটানো, জেনে শুনে একটা এমআই ঘটানো, এমআই ঘটায় সেই পেশেন্টের ওই জায়গাটা বন্ধ করে দিয়ে সেই জায়গাটা নষ্ট করে দেয়। ঠিক আছে, এটা কিন্তু শুধু অ্যালকোহল দিয়ে সম্ভব তা কিন্তু না, অ্যালকোহল ছাড়াও সম্ভব যদি আমরা কয়েল এম্বোলাইজেশন করি। ওখানে একটা কয়েল বসায়, ওখানে রক্ত নাড়িটা বন্ধ করে দিই, এলইডি ফার্স্ট সেপ্টাল ব্রাঞ্চকে যদি বন্ধ করি, এটা আমাদের দেশে কিন্তু হয়। তোমরা জানো আমাদের সেপ্টাল অ্যাবলেশন হয়। আমাদের এনআইসিভিডি একটা কেস করছিল, সেটা আমার সাকসেসফুল ছিল আমি জানি না, তবে রেগুলারলি আমাদের ল্যাবে সোরফ স্যার রেগুলারলি করে। উনি একমাত্র রেগুলার এই করেন। জানা থাকা ভালো, পরীক্ষার লাইনটা জিজ্ঞেস করে যে আমাদের দেশে অ্যাবলেশন হয় কিনা, অ্যাবলেশন হয় কিনা। এটা সাধারণত সোরফ স্যার রেগুলারলি করে। আমাদের দেশে প্রদীপ স্যারের একটা ট্রাই করছিল, প্রদীপ স্যারের একটা করছিল রেগুলার করা হয়। আর এই অ্যালকোহলের জায়গায় আমরা সেপ্টাল বন্ধ করে এই অ্যাপ্লিকেশন করতে পারি। তো দেখো তুমি যে একটা ছবি দেখা যাচ্ছে সিএচই ভিউ, এখানে ফার্স্ট সেপ্টাল ব্রাঞ্চটা দেখা যাচ্ছে। এখন এটা রেজাল্ট কি হবে? এলভিটি রেডিয়েশন সাথে রিডিউস করে 16 to 17 মিলিমিটার গেডেন রিডিউস করে। ঠিক আছে, সিম্পলি দিস এক্সারসাইজ টলারেন্স থাকে। ঠিক আছে, কম্বিনেশন যেটা হয় কমপ্লিট লাস্ট এর মধ্যে দিয়ে তাহলে এটি বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে তো এমআই হয়ে যাবে, তাই না? সেক্ষেত্রে এই ডিসকাশন ভাবনা করেই করতে হবে যে করতে হবে। আর এখন কিন্তু মাইক্টোমির সাথে অ্যালকোহল সেপ্টাল অ্যাবলেশনের কোনো হেল্প পারি না, সুতরাং এটা নিয়ে বা কত সেটা বলা যাবে। আর ফিউচার ডাইরেকশন কি হতে পারে, এটা কোনো পজিটিভ মিউটেশন আছে কিনা সেটা আমরা দেখতে পারি, স্টুল বের করতে পারি। আর প্রিসাইজ ইন্ডিকেশন আইসিডিস আমার বের করতে এখনো কোনো প্রিসাইজ ইন্ডিকেশন অফ আইসিডিস পাওয়া যায়নি। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে টু অ্যাপ্রোচ জিন থেরাপি পাওয়া যায় কিনা সেটা আমরা দেখতে পারি। ঠিক আছে, তো আমাদের টাইম খুব কম, আমি শুধুমাত্র একটা জিনিস বলে শেষ করবো। ঠিক আছে, যে জিনিসটা বলবো সেটা হলো আমাদের পরীক্ষার ফলে অনেক সময় যেটা হয় যে আমরা HCM এর যখনই যেটা হয় আমাদের HCM এ যখনই বলা হয় যে HCM, তখন আমরা কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করি। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের ক্ষেত্রে যেটা আসে প্রথমে হলো AS এর কথা আমরা বলে থাকি, অ্যারটিক স্টেনোসিস, তাই না? তো অ্যারটিক স্টেনোসিসের সাথে HCM এর পার্থক্যটা সবাইকে জানতে হবে। সেটা কিরকম, মানে HCM এর পালসটা চারটি পালস থাকে, আমি তোমাকে বলছি। আর এখানে যে ডিজিশন সিস্টেম মারমারটা থাকে সেটা লেফট স্টার্নাল বর্ডারে ভালো পাওয়া যায়। এখানে কোনো সিস্টোলিক ক্লিক থাকে না, নো এন্ড ডায়াস্টোলিক মারমার থাকে না, নো পোস্টার্টিক থাকে না। আর যেক্ষেত্রে হলো অ্যারটিক স্টেনোসিস থাকে, পালস সাধারণত স্মল ভলিউম বা স্মল ভলিউম পালস, স্মল আর লো ভলিউম পালস থাকে। ঠিক আছে, ডিজিশন ক্লিক থাকে একটা, আর হলো যেটা মারমারটা থাকে সেটা থাকে ইনজেকশন সিস্টেমিক মারমার। এই তিনটা পয়েন্ট যদি তোমার মনে করো তাহলে এটা ডিফারেন্সিয়েশন হয়ে যায়। আর এখন এখন পর্যন্ত কোনো ডেফিনেটিভ ডাটা নাই। এটা শুধু হলো বলছে প্রিভেনশন অফ প্রাইমারি প্রিভেনশন অফ ডেথ, এটার জন্য দেওয়া হচ্ছে। ঠিক আছে, এখন পর্যন্ত তোমার ওরকম কোনো ডাটা, স্পষ্ট ডাটা নাই। ঠিক আছে, তো আইসিটির সাথে নাই এবং সেপ্টাল মাইক্টোমির সাথে অ্যাবলেশন এটার সাথে কোনো স্পেসিফিক ডাটা পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত। ঠিক আছে, আর হলো এটাই ব্যাপার।
তোমাদের আসলে এটা এসএম এর ইকো হলো আলাদা ক্লাস হয়। এসএম এর ইকো হলো এসএম এর লেকচার মাস্টার ঢোকানো এইচসিএম দুটাই একসাথে কভার করে গেছি। যেটা গ্রেডিয়েন্ট বেশি থাকবে সেটা হলো এইচসিএম হয়ে যাবে, নিকাবেরি গ্রেডিয়েন্ট। আর সেপ্টাল মোশন দেখে তোমার বুঝতে হবে যে প্রোডাক্ট ব্লক করে ফেলতেছে কিনা, ডিস্টোলিক মোশন অ্যান্টিমাইট্রিক। আর হলো এই ফিচার্স মোটামুটি সেম, তার কোনো ইস নাই। ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে কতগুলো জিনিস সবসময় মনে রাখতে হবে: জার্কি পালস, তারপর হলো ডাবল এক্সপি, এটা লেফট প্যাস্ট্রন বর্ডারে সিস্টেমিক মার্মার পাওয়া যেতে পারে, আর হলো সিস্টেমিক মার্মার থাকতে পারে অ্যাপেক্সে। এই 4টা পয়েন্ট এইগুলো মনে রাখতে হবে। আর অ্যাট্রিক স্টেনোসিস যেহেতু তুমি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করবে না বললে